এখন প্রথমে আমরা আমাদের রাজ্য নেতৃত্ব এবং জেলার সম্পাদক মন্ডলীর সদস্য যারা আছে তাদের কাছে আবেদন করছি, আপনারা মঞ্চে চলে আসুন। আর আমরা এখন আমাদের এই বাংলা বাঁচাও যাত্রী যারা এসছে এবং রাজ্য নেতৃত্ব যারা আছে তাদেরকে বরণ করে নেব। মাথা নিচু করে দাদা, মাথা নিচু করে দেন, দাদা মাথা নিচু করে মাথা চুল কেটে দাদাকে। আমরা আমাদের রাজ্য নেতৃত্ব এবং বাংলা বাঁচাও যাত্রায় অংশগ্রহণকারী যাত্রীদের তাদেরকে আমাদের মঞ্চে বরণ করে নেব। প্রথমেই বরণ করে নেব আমরা রাজ্য কমিটির সদস্য, পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য কমরেড উত্তম পাল। কমরেড উত্তম দাকে মঞ্চের সামনে আসবার জন্য আবেদন করছি। কমরেড উত্তম পালকে বরণ করে নেবেন আমাদের প্রাক্তন নেতৃত্ব কমরেড হীরেন মৃধা। কমরেড হীরেন মৃধাকেও মঞ্চে আসবার জন্য আবেদন করছি। কমরেড হীরেন মৃধা, কমরেড মসদর রায়, কমরেড মিনতি হেমব্রম, কমরেড ঝর্ণা শর্মা, কমরেড নওয়াজ শরীফ বাদশা আপনাদের মঞ্চে আসবার জন্য আবেদন করছি। আমরা বরণের কাজটা একসঙ্গে সেরে নেব। কমরেড মসদর রায় চলে আসবেন। না ইয়ে কিনে ঠিক আছে। আচ্ছা কমরেড বন্ধুগণ, ভারতের কমিউনিস্ট পার্টি মানসবাদী হেমতাবাদ এরিয়া কমিটির পক্ষ থেকে এই বাংলা বাঁচাও যাত্রীদের স্মারক দিয়ে সংবর্ধিত করবেন, সংবর্ধনা জানাচ্ছেন হেমতাবাদ এরিয়া কমিটির সম্পাদক কমরেড হান্নান আলী চৌধুরী। তুলে দিচ্ছেন বাংলা বাঁচাও যাত্রীদের পক্ষে অন্যতম কমরেড মীনাক্ষী মুখার্জির হাতে স্মারক তুলে দিচ্ছেন। বাংলা বাঁচাও যাত্রীদের জানাই নারেন লাল লাল সালাম। এবারে প্রত্যেককে বরণ করে নিচ্ছেন। আমরা এবার আমাদের কমরেড বন্ধুগণ, এখন এই সমাবেশ মঞ্চে সভাপতিত্ব করবার জন্য আমি আমাদের পার্টির জেলা সম্পাদক কমরেড আনারুল হকের নাম আমি প্রস্তাব করছি। আমি এই প্রস্তাব সমর্থন করছি। দাদা দাদা সরে যান, দাদা দাদা একটু সরে যান দাদা। ও দাদা, এই শুভদা ওনাকে সরাও না। আচ্ছা বন্ধুগণ, বুঝতেই পারছেন সারাদিন আমাদের যারা কুচবিহার থেকে শুরু করে গতকাল রাত্রিবেলা আমাদের ডালকোলা শহরে যে রাত্রিবাস করেছেন এবং সকালবেলা 9:30 থেকে আমরা দোমোহনা হয়ে রসাকুয়াতে একটা মহাসমাবেশ হয়েছে। তারপরে যে আমরা এই বিধানসভায় আমরা ঘুরতে ঘুরতে এসে পৌঁছাইছি, সন্ধ্যা হয়ে গেছে। আমাদের পার্টির রাজ্য নেতৃত্বরা উপস্থিত আছেন, কেন্দ্রীয় কমিটির নেত্রী কমরেড মীনাক্ষী আছেন, আমাদের এই জেলার দায়িত্বে কমরেড পলাশ দাস তিনিও আছেন, বিভিন্ন গণসংগঠনের রাজ্য নেতৃত্ব এখানে উপস্থিত আছেন। শীতের দিন আমাদের 15-20 মিনিট লেট হয়েছে।
এই ঠান্ডার মধ্যে হচ্ছে যে আমরা বেশিক্ষণ সভা করতে চাই না। স্বাভাবিক কারণে হচ্ছে যে আমাদের বিভিন্ন গণসংগঠনে যারা নেতৃত্ব এবং পার্টির রাজ্য স্তর এবং জেলা স্তরের যারা নেতৃত্ব আছেন, আপনাদের কাছে 2 থেকে 3 বক্তব্য রাখবেন, বাকিরা আমরা সবাই থাকবো এখানে। আমি আহ্বান করছি সমস্ত মানুষকে রাস্তাটা ছেড়ে দিয়ে একটু মাঠের ভেতরে চলে আসবে, গাড়ি ঘোড়া চলুন। আপনারা জানেন যে আমরা গোটা পশ্চিম বাংলায় প্রায় 19 দিন আমাদের এই যাত্রা চলবে। এখান থেকে আমরা দক্ষিণ দিনাজপুর দিব, দক্ষিণ দিনাজপুর কালকে গোটা দিন চলবে, তারপরে মালদা, তারপরে মুর্শিদাবাদ। এই করতে আমরা 17 ডিসেম্বর আমাদের এই বাংলা বাঁচাও যাত্রা হচ্ছে যে আমাদের শেষ হবে উত্তর 24 পরগনার একটা জায়গায়। সেখানে হচ্ছে একটা মহাসমাবেশের মধ্য দিয়ে আমাদের এই বাংলা বাঁচাও যাত্রার সমাপ্তি আমাদের ঘোষণা হবে। এছাড়াও বাকি যে জেলাগুলো আছে তারা হচ্ছে যে সাব জাঠা এভাবে শুরু করেছে, একেবারে বুথ স্তর থেকে শুরু হয়েছে। যে জেলাগুলো টাচ করতে পারবে না তারা এসে সামিল হবেন পানিহাটিতে। স্বাভাবিক কারণে আমাদের একটা 19 দিনের কর্মসূচি হচ্ছে গোটা পশ্চিম বাংলা ব্যাপী আমাদের চলবে। এই বাংলা বাঁচা হচ্ছে যে আমরা ডাক দিয়েছি আমাদের পার্টি, রাজ্য পার্টির পক্ষ থেকে ডাক দেওয়া হয়েছে যে গোটা পশ্চিম বাংলার অবস্থা, রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক যে অবস্থাটা তৈরি হয়েছে, এই অবস্থা তৈরি হওয়ার কথা না। কেন তৈরি হলো, কি কারণে তৈরি হলো, এই বিষয়গুলোর উপরে আমরা যে কথাগুলো মানুষের কাছে নিয়ে যাওয়া দরকার, সেই বিষয়গুলো আমাদের রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে 2 জন আপনাদের কাছে বলবেন। আমরা ব্যাখ্যায় যাচ্ছি না। কমরেড পলাশদা বলবেন, কমরেড মীনাক্ষী বলবেন। আমি আপনাদের কাছে এখন বলার জন্য আমাদের ছাত্র আন্দোলনের ছাত্র রাজ্য কমিটির সভাপতি খুব সংক্ষেপে আপনাদের কাছে প্রিয় কাঞ্জি প্রণয় কাঞ্জি হচ্ছে আপনাদের কাছে খুব অল্প সময়ের মধ্যে কিছু কথা বলবেন। তারপরে আমাদের যারা সিরিয়াল বক্তা আছে তারা বলবেন। শ্রদ্ধেয় সভাপতি, মঞ্চে উপস্থিত আছেন আমাদের পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব মীনাক্ষী, রাজ্য নেতৃত্ব পলাশদা, রাজ্য কমিটির অন্যান্য সদস্য, এ জেলার শীর্ষ নেতৃত্ব, বাংলা বাঁচাও যাত্রী উপস্থিত আছেন আমার অভিভাবক কমরেডরা। আমরা এখানে যারা মিলিত হয়েছি এই শীতের দিন সন্ধ্যাবেলা, আমরা কেউ শখে এখানে মিলিত হইনি, আমাদের হক অধিকার ছিনিয়ে নেওয়ার লড়াইয়ের জন্য আমরা এখানে মিলিত হয়েছি। পশ্চিম বাংলার অবস্থা এমন একটা জায়গায় নিয়ে গিয়েছে, শিক্ষাটাকে ধূলিসাৎ করে দিয়েছে, স্বাস্থ্যের ব্যবস্থা আরো বাজে করে দিয়েছে, কর্মসংস্থান নেই বললেই চলে। আমি বন্ধু বান্ধবদের সঙ্গে আলোচনা করি, আমরা মাঝে মাঝেই বলি যে নিজেদেরকে দোষারোপ করি যে 1995 থেকে 2005 অবধি আমরা যারা জন্মগ্রহণ করেছি তাদের দুর্ভাগ্য হলেও সত্য যে তাদের জীবনটা ছাড়খাড় করে দিয়েছে তৃণমূল এবং বিজেপি। যে বয়সটাতে আমাদের পড়াশুনো শেষ করে কাজে যাওয়ার কথা ছিল, যে বয়সটাতে বৃদ্ধ বাবা মায়ের ভাত কাপড়ের দায়িত্ব তুলে নেওয়ার কথা ছিল, সেই বয়সটাতে আমরা বেকার হয়ে বসে আছি বাড়িতে। এই বেকারত্বের যন্ত্রণা কিভাবে বলবো, কিভাবে বোঝাবো যে আমরা পাড়ার মোড়ে চায়ের দোকানে ব্যতিব্যস্ত হয়ে উঠছি, আমাদের সময় কাটছে না,
যে আমরা আগামী দিনে কি করব। সেখানে দেখা পাওয়া যায় কার জানেন? তৃণমূলের এজেন্ট, তৃণমূলের নেতারা আইসে আসিয়া কয়, বাবু পড়াশোনা কদ্দুত্তর? কয় মুই বিএ পাস করছুম, মুই এমএ পাস করছুম, বিএড দিছুম, ডিএলএড দিছুম। কয় তোর এলাকা চাকরি জোটে নাই? তোর বাপ মা এতলা টাকা তোর কাছে খরচা করিল, একটা চাকরি পেলু না? কয় না টাকা মুই পাম নাই। কয় বাবাই তোর কাছে তো তোর বাপ মা এতলা টাকা খরচা করছে, মোটে না দুইটা কোটা আছে, প্রাইমারি চাকরি হবে। বাড়ি যায় তোর বাপক ক যে 10 লাখ টাকা মোক দিবে, চাকরি তোর হবে। চেহারাটা স্বপ্ন দেখা শুরু করে নয়া করিয়া, যেমন যাওয়া হবে বাবার কাছে ভাড়া করা হবে। বাড়ি এসে রাত্রি খাবার টেবিল বসিয়া বাপক পায় যে বাবা মোক তো এতলা টাকা দিয়ে পড়াশোনা করাবো, তাই আর 10 লাখ টাকা বাবা যদি অমুকক দেওয়া যায় তাহলে মোর চাকরিটা একটা পাকাপাকি। কোন চিন্তা নাই, মোর চাকরিটা পাকাপাকি। বাপ কি কয় রাত্রিবেলা মা বসে কি করে গল্প করে, কয় হয় রে 10 লাখ টাকা দিলে যদি চাকরি পায় তুইও সুখে রবো, মুইও সুখে রবি। কি করা খাবে? বাড়ি চালা বিক্রি করে, বন্ধক দেয়, বোনের জন্য বিয়ের জন্য যে সোনা দানা রাখছে জমিয়া সেটা বেচিয়া তৃণমূলের নেতার হাতত তুলি দেয় টাকা। আর এই টাকা চলে গেল কোথাও না, এই টাকা চলে গেল পার্থ চ্যাটার্জির 28 বছরের বান্ধবীর খুঁটের তল, মানে তোর খেলাটার ভবিষ্যৎ খুঁটের তল। তার মধ্যে কামো কামো বাড়ির অবস্থা খারাপ, কয় না আমার তো কিছুই নাই, তাহলে মুখ কি করে হবে? কয় ন বাবুর মা কালি একটা ব্যবস্থা করি। কি ব্যবস্থা করি? বাজারত আসিয়া ঘটক সামলায়, কার বেটি উপযুক্ত আছে, কার শ্রেণী সভা উপযুক্ত আছে, চাকরি হলে 10 লাখ টাকা বিয়েও দিবে। ভাইয়া কয় যে তোর বেটির সাথে মোর বেটার বিয়েও খাই না, কিন্তু মোর বেটার চাকরির জন্য 10 লাখ লাগিবে, তুই আগাম 7 লাখ দে। তো 7 লাখ দেয়, চেংড়াটারও ভবিষ্যৎ শেষ, চেংড়িটারও ভবিষ্যৎ শেষ। কয়েকদিন পরে চেংড়ির বাপ আসিয়া চেংড়ার বাপক কয় তোর বেটার তো আর চাকরি হবে না রে, মোর 7 লাখ ঘুরি দে, মোর বেটি অন্যকে মুই চাকরি দিন। আমার যুবলার অবস্থা এইটো, আর উয়ে বুড়া বয়সত ফুর্তি করি বেরোত যাচ্ছে। পশ্চিম বাংলার অবস্থা এই বাংলা যদি রক্ষা করি চান, এটা নাকি যদি মুক্তি চাবার চান, তাহলে আমার কি করে হবে? ঐক্যবদ্ধ হবার লাগিবে। এটা উনার তামাম মানুষরা বসিয়েছেন, বাড়ি থাকলে হবে না। প্রতিদিনের কাজ কর্মের সাথে সাথে বাংলা বাঁচানোর লড়াইকে আরো মজবুত করার জন্য মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। আমি আশা করব এই মঞ্চ থেকে আপনারা সেই প্রতিদিনের কাজ করবেন, মানুষকে ঐক্যবদ্ধ করবেন। তৃণমূল সরকারটাকে এই ধরনের বেকারদের স্বপ্ন যারা চুরি করেছে, শিক্ষিত সমাজের স্বপ্ন যারা চুরি করেছে, তাদেরকে আমরা হারিয়ে এই নবান্ন থেকে নামিয়েই আমাদের শান্তি। আমরা এখানেই থেমে থাকবো না। মমতা মোদীর সেটিং এর কথা গোটা পশ্চিম বাংলার লোক জানিয়েছে, কোনো কান বাকি নাই। 19-এর পরে অভিজ্ঞতা কি কয়? 19-এর পরে উত্তরবঙ্গের অধিকাংশ সিটত কাইছিল বিজেপি, এমপি এমএলএ 21-এ কাইছিল, বেশিরভাগ সিটত বিজেপি। তাই উন্নয়নটা পাঠাছি কে? উঠে পাঠাছি বিধানসভা পার্লামেন্টত। তা আমার এটা দুঃখ যন্ত্রণার কথা না, ওই জন্য খবর জন্য পাঠাছি তো, নাকি উনাকে এসির হাওয়া খাওয়ার জন্য পাঠাছি আমরা? ওটা উঠে যায় হাওয়া খায়, কলকাতার দিল্লিতে হাওয়া খায় আইসে, আর এতে গুনে আসি বাতালা মারে উত্তরবঙ্গ উন্নয়ন হয় নাই, উত্তরবঙ্গ বঞ্চিত। আরে কার আমলে উত্তরবঙ্গ বঞ্চিত? ঘুরে
100টা 90টা বাপন আমলে উপরাষ্ট্র কেন্দ্র কার আমলে, আর সেইটা ধ্বংস করেছে 80টা। তাই এই ধ্বংসাত্মক যে খেলা চলছে তার বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা বাংলা বাঁচানোর ডাক দিয়েছি। এখানে যারা আছেন সকলে শামিল হয়ে বাংলা বাঁচানোর লড়াইকে আরো শক্তিশালী করে তুলবেন। এই কটি কথা বলে আমার কথা বলার কাজ শেষ করলাম। ইনকলাব জিন্দাবাদ, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী জিন্দাবাদ। ধন্যবাদ। এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের পার্টির রাজ্য সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য এবং আমাদের জেলার দেখাশোনার দায়িত্বে আছেন কমরেড পলাশ দাস। আপনাদের সামনে এখন বক্তব্য রাখবেন। কমরেড সভাপতি, মঞ্চে উপস্থিত আমাদের পার্টি নেতৃত্ব, কমরেডস এবং বন্ধুগণ, এই কয়েকদিন আগে পাহাড়ে ধস নামলো। পাথর, মাটি, গাছ, গাছের গুঁড়ি একেবারে বন্যার স্রোতের জলের মতো ভেসে আসতে থাকলো। তার সঙ্গে বন্য জন্তু জানোয়ার তারা ভেসে গেল, মানুষও ভাসলো। আচ্ছা, বহু বছর ধরে এই ঘটনা ঘটে যাচ্ছে। পাহাড়ের এই মানুষ 37 বছরের আগের বাপ ঠাকুরদার ডকুমেন্ট দেখাতে পারবে। মাঝে মধ্যেই পাহাড়ের গা দিয়ে ধসে যাদের বাড়ি ভেঙে গিয়েছে, বাবার মুখে গল্প শুনেছে, দাদুর মুখে গল্প শুনেছে। আমরা 2-4 দিনের মধ্যেই মুর্শিদাবাদ ঢুকবো, মালদা ঢুকবো। এখানে নদী ভাঙনে বাড়ির পর বাড়ি তলিয়ে গিয়েছে নদীতে। আমি যদি 37-38 বছর আগেকার কাগজপত্র, লেখাপড়ার কাগজপত্র, জমি জমা তো এদের নেই, গরিব মানুষ কজনের জমি আছে। আমি যদি আরো শেষের দিকে এই জাঠা যাত্রা যখন আমরা করব, তখন সমুদ্র উপকূলবর্তী জায়গা, সুন্দরবন, যেখানে ফি বছর যতগুলো ঝড় আসে তার অধিকাংশ ঝড় যেখানে গিয়ে পড়ে, কোথাও মুলি বাঁশের বেড়া, টালি বা টিনের চাল, মাটির বাড়ি, যেগুলো প্রত্যেক বছর আয়লা আমফানের মতো ঝড়গুলো উড়িয়ে নিয়ে চলে যায়। আমি যদি 30 বছর আগে সেই বাড়ির বাসিন্দাদের বাপ ঠাকুরদার ডকুমেন্ট চাই, দিতে পারবে? আমাদের কিছু মানুষ শহরে থাকি, আমরা হয়তো আর্থিক দিক থেকে সচ্ছল, শহরে গ্রামে কিছু মানুষ আছেন যারা শিক্ষাগত দিক থেকে এগিয়ে, 3 পুরুষের কাগজপত্র তাদের কাছে আছে, কিন্তু ওটাই তো বাংলা না। অগণিত গরিব মানুষ যাদের বেঁচে থাকাটা অনেক কঠিন, প্রকৃতির সঙ্গে লড়াই করে, নিজের আর্থিক দুরবস্থার সঙ্গে লড়াই করে যাকে বেঁচে থাকতে হয়। আর্থিক কারণের জন্য যে মানুষ লেখাপড়া করতে পারেনি, আমাদের বড়দের দিকে যদি তাকাই, আমার গ্রামের দিকে যদি চোখ রাখি, গ্রামের মহিলাদের দিকে যদি চোখ রাখি, সবার তো 2002 সালে নাম ছিল না। তাদের বাপ মায়েরও নাম 2002 পাওয়া যাবে না যারা মারা গিয়েছেন। ঠাকুরদা ঠাকুমার কথাই ওঠে না, দাদু দিদিমার কথাই ওঠে না। তাহলে এই মানুষগুলোকে এখন প্রমাণ দিতে হবে, ভোটে নাম থাকবে কি থাকবে না। প্রকারান্তরে এনআরসি বিজেপি ঠিক করেছে 87 সালের আগে যদি জন্মান, আর যদি বাবা মা ঠাকুরদা ঠাকুমা দেখাতে না পারেন, তাহলে আপনার নিজের ডকুমেন্ট দিন। যদি 87 থেকে 2004 হয় জন্ম আপনার, তাহলে আপনার ডকুমেন্ট থাকলেও হবে না, এমনকি পাসপোর্ট দেখালেও হবে না। আপনার বাবা অথবা মা যে কোনো কেউ এদেশের নাগরিকতা প্রমাণ করতে হবে। 2004-এর পরে যদি হয় জন্ম, তাহলে নিজের তো দিতে হবেই,
তার সাথে বাবা মা দুজনেরই দিতে হবে। 7 দিন বেড়েছে এনুমারেশন ফর্ম ফিল আপ করে জমা দেওয়ার সময়। তাহলে ড্রাফট যে ভোটার তালিকা, আমাদের সময় না মাধ্যমিকে গেজেট বেরোতো, এখন আর এইসবের ব্যাপার নেই। আর এখন তো ইন্টারনেটের যুগ, ডিয়ার লটারির রেজাল্ট দিনে কতবার বেরোয়, তো এখন আর জানতে দেখতে অসুবিধা হয় না। তো আমাদের অনেক দূরে গিয়ে দেখতে হতো, গেজেট বেরোতো যে মাধ্যমিকে পাশ করেছি কিনা। এখন সেই রেজাল্ট বেরোবে হচ্ছে 16 তারিখ। এই 16 তারিখে বেরোনোর পরে যাদের এই লিঙ্ক নেই, এখন বাবা মা ঠাকুরদা ঠাকুমা উপরে চলে গেছে, এখন উপর থেকে লিঙ্ক কি করে দেবে? সেই লিঙ্ক হচ্ছে না। যদি না হয়, এই ডকুমেন্ট যদি না দেখানো যায়, তাহলে ভোটার তালিকায় নাম থাকবে না। তাহলে তো এক হলো ভোটাধিকার কেড়ে নিল। তারপর কি হবে? ফেব্রুয়ারি মাসের পরে এখন যে আধার কার্ড এত গুরুত্বপূর্ণ দেখছেন, আপনি একটা টেলিফোনের সিম একটা দোকান থেকে কিনতে যান, আপনার কাছে আধার কার্ড চাইবে। ছেলে মেয়েকে ভর্তি করতে যান স্কুল কলেজে, আধার কার্ড চাইবে। ব্যাংকে একটা অ্যাকাউন্ট করতে যান, আধার কার্ড চাইবে। পঞ্চায়েতে একটা ভাতার জন্য আবেদন করুন, আধার কার্ড চাইবে। সেই আধার কার্ড ফালতু একটা ডকুমেন্ট হয়ে যাবে। আসল কথা, আপনার বুক পকেটে, আপনার কাছে ব্যাগে ভোটার কার্ড আছে কিনা। যাদের ভোটার কার্ড থাকবে না কি হবে? বললো হিন্দু যদি হয়, ওপর বাংলা থেকে যদি এসে থাকে, তাহলে তাদেরকে চলে যেতে হবে না। বিজেপি বড্ড হিন্দু প্রেমী পার্টি, তাহলে কি হবে? বললো 31শে ডিসেম্বর 2024 সাল পর্যন্ত যারা এসছেন তাদেরকে পুলিশ বেশি ধরপাকড় করবে না, শাস্তি দেবে না। তার মানে আপনি এখানে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে ঘোরাফেরা করবেন। কি হবে তাতে? একজন পূর্ণাঙ্গ মানুষের যে অধিকারগুলো আছে, আজ অব্দি আপনার যে অধিকার আছে, আগামী ফেব্রুয়ারি মাসে এখানে এই হেমতাবাদে আমাদের অনেক মানুষের ওই অধিকার থাকবে, আর আমাদের পরিচিত বেশ কিছু মানুষ তাদের ওই অধিকার থাকবে না। অথচ এরা পঞ্চায়েতের প্রধানকে ভোটে জিতিয়েছে, এরা বিজেপির এমএলএ বানিয়েছে, বিজেপির এমপি বানিয়েছে। বিজেপির এমএলএ এমপি বৈধ, আর মানুষগুলো অবৈধ হয়ে যাবে। কি অদ্ভুত বিচার! মমতার সরকার থাকবে, মোদীর সরকার থাকবে এদের ভোটে, কিন্তু গোটা রাজ্য জুড়ে এরকম বহু মানুষকে বেনাগরিক করে দেবে। আর্থিক দিক থেকে কি ক্ষতি হবে? একটা জায়গায় কাজ করে, ধরা যাক বেতন 10,000 টাকা। একজন লোকের আইডি আছে, ভোটার কার্ড আছে, আরেকজনের নেই। যার নেই তাকে বলবে তোর তো ভোটার আই কার্ডই নেই, তুই তো এদেশের নাগরিকই না। ওকে 10,000 টাকা দিলে তোকে 10,000 টাকা দেবো কেন? তুই 5,000 কর। তাহলে আইডি বিহীন মানুষের এই দুরবস্থার জায়গায় দাঁড়াবে। তার ছেলে মেয়ের লেখাপড়া কি হবে? কৃষ্ণনগরের একটা স্কুল, তারা ভর্তির বিজ্ঞাপন দিল, বিজ্ঞাপন দিয়ে বলল বাবা মার এই এই ডকুমেন্ট দেখাতে হবে। তাহলে এই ডকুমেন্ট গুলো যদি না থাকে, তাহলে তার ছেলে মেয়ে লেখাপড়া করতে পারবে না। তাহলে এখনো চালু হয়নি, কৃষ্ণনগর চালু করে দিল। তাহলে এবারে কি হবে? এক ভয়ঙ্কর বিপদের সামনে মানুষকে ফেলে দিল। আমরা কেউ মনে করতে পারি বিজেপি বুঝিয়েছে হিন্দুদের কিছু হবে না, মুসলমানের হবে। কিছুদিন বাদে বোঝা গেল মুসলমানের তেমন কিছু হবে না, হবে গরিব মানুষ, গরিব হিন্দু, গরিব মুসলমান, তপশিলি জাতি, উপজাতি, সে রাজবংশী হোক, মতুয়া হোক। আর ওপার বাংলা থেকে 47 সাল থেকে আজ পর্যন্ত আসা স্রোতের মতো উদ্বাস্তু মানুষ, ছিন্নমূল মানুষ, যে মানুষের মাথা গোজার জন্য লড়াই, ছেলে মেয়েদের লেখাপড়ার জন্য লড়াই, বেঁচে থাকবার লড়াই, সেই লড়াইটা লাল ঝান্ডা হাতে নিয়ে করেছিল। তারা কেউ হিন্দু মুসলমানের দাঙ্গা লাগাতে যায়নি। আজকে বিজেপি আর তৃণমূল মিলে এই কয়েক বছরে মানুষকে উস্কে, তার মধ্যে বিদ্বেষ বিষ ঢেলে ভোটের রাজনীতি তৈরি করেছে। একদল লোক তার ধর্মের কারণে ভোট দেবে হচ্ছে বিজেপিকে, আরেক দল লোক ধর্মের কারণে ভোট দেবে তৃণমূলকে। আপনি দেখুন না, এই যে ভোটটা যাবে, এই ভোটটা যদি তৃণমূল বা বিজেপি জেতবার পরে আপনার গলাতে বিদ্যুতের, ইলেকট্রিকের স্মার্ট মিটার নামক বকলেস লাগিয়ে দেবে। বহু দোকানে, বহু বাড়িতে আলো বন্ধ হবে, পারবেন না এই টাকার জোগাড় দিতে। আদানি আম্বানিদের পেট ভরানোর দায়িত্ব
প্রজেক্ট মমতা বন্দ্যোপাধ্যায় ইমপ্লিমেন্ট করবে। যেমন এসআইআর মোদির প্রজেক্ট। এখন ইলেকশন কমিশনের কোলের মধ্যে দুই ভাই বসে আছে, একটা বিজেপি একটা তৃণমূল। আমি ওই স্মার্ট মিটারের আন্দোলন হচ্ছে উত্তর 24 পরগনা জেলায় বারাসাত। হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের বহু গরিব মানুষ এসছে, মহিলারা প্রচুর, ওদের গায়ে লাগে বেশি, সংসারটা তাকে চালাতে হয়। এত টাকা বিদ্যুৎ কি করে দেবে? বলে সন্ধ্যাবেলা চলে গেছে, টাকা শেষ, কারেন্ট নেই, রাত 11টা পর্যন্ত বসে আছি, বাড়ির ছেলেপেলেরা সব ঘরে ঢুকুক, খাওয়া দাওয়া হোক, রাত্রেবেলা শোয়ার সময় ফ্যান চালিয়ে শোবো, তখন ভরবো। তার মানে এই বাকি সময়টা যদি পড়াশোনা করা ছেলেপেলে থাকে, বয়স্ক লোক, অসুস্থ মানুষ যদি থাকে, তাহলে অন্ধকারে থাকবে। আমরা আন্দোলন করলাম, সেই আন্দোলনের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় 26-এর ভোট মাথায় রেখে আপাতত স্থগিত রাখলো। যদি এরা যেতে আপনাকে এই জায়গায় ফেলবে। তো আমি বললাম যে হিন্দু মহিলাদের বললাম যে আপনাদের দিদি হিন্দু কার্ড দেয়নি। বলে হিন্দু কার্ডটা কি জিনিস? আমরা এই যে বিজেপি বলে যে ভোট এলেই হিন্দু খাতরে মে হয়, হিন্দু বিপদ থেকে কোনোদিন বেরোবে না। নরেন্দ্র মোদীকে থাকতে হবে, বিজেপিকে থাকতে হবে। ওনার 10 বছর গভর্নমেন্ট হয়ে গেল, ওনাকে কেউ প্রশ্ন করতে পারে, আরে ভাই তুমি তো 10 বছর প্রধানমন্ত্রী, 10 বছর বিজেপিকে দায়িত্ব দেওয়া হয়েছে, তাহলে 10 বছরে হিন্দুকে বিপদ থেকে তুমি উদ্ধার করতে পারলে না? তুমি কিরকম হিন্দু ধরো? কেমন তোমার 56 ইঞ্চি ছাতি? কেমন তুমি শক্তিশালী মন্ত্রী? তুমি তো কিছু নও। তার যে আপনার হাতে এই যদি কার্ডটা থাকতো, তাহলে ভোটের পরে আপনি গিয়ে বলতে পারতেন যে আমার কাছে হিন্দু কার্ড আছে, আমাকে কম পয়সায় বিদ্যুৎ দিতে হবে, কারণ বিদ্যুতের প্রকল্প আদানি আম্বানিদের লাভের জন্য বিজেপি সে করেছে, আর বিজেপি হিন্দুদের জন্য ভোট নিয়েছে। আপনার হিন্দু কার্ড দেখিয়ে আপনার ছেলে মেয়েকে পাঠান সরকারের কাছে যে আমার হিন্দু কার্ড আছে, চাকরি দাও। তো বলে এরকম হয় নাকি? আমার দোকানে গিয়ে বলবেন যে আমাকে কম পয়সা দিতে হবে, আমার কার্ড আছে। মুসলিম কমিউনিটির যারা মানুষ যারা এসেছিলেন তাদের বললাম যে দিদি আপনাদের মুসলিম কার্ড দেয়নি। বলে সেটা কিরকম? কেন? দিদি তো মুসলিম ভোট নিয়ে ক্ষমতায় আছে, সরকার চালাচ্ছে। তাহলে আপনার বাবা অসুস্থ, আপনি বড় নার্সিং হোম, তার মালিক মুসলমান, তাকে গিয়ে বলুন এই কার্ড দেখিয়ে যে আমি মুসলমান, দিদি মুখ্যমন্ত্রী হচ্ছেন, সরকার চলছে, হিন্দু মুসলমান ভোট ভাগ বাটোয়ারা করে, তাহলে আমাকেও দিতে হবে এটা। আমার ছেলেমেয়ে কেন বেকার থাকবে? আমায় দিতে হবে। তাহলে এরকম হয় নাকি? এমন হচ্ছে ভোটের আগে কেন হবে তাহলে হিন্দু আর মুসলমান? ভোটের আগে হিন্দু হলে একরকম ভোট দাও, মুসলমান হলে আরেক রকমের ভোট দাও। আর ভোট মিটে গেলে তাহলে গভর্নমেন্ট তখন কেন বলবে যে না এইরকম হয় না? আসলে রাজনীতিকে ধর্মের সঙ্গে যারা মেশায় তারা শয়তান। আমরা কয়েকদিন আগে মতুয়ারা, আপনারা শুনেছেন সবাই, ওই ঠাকুর বাড়ি, সেখানে অনশনে বসেছে। তা আমাদের ডাকে পার্টিকে, আমরা যাই, আমরা গিয়ে নানান কথা বলবার মধ্যে দিয়ে বলি যে দেখুন রাজনীতি এক জিনিস, ধর্ম এক জিনিস। তৃণমূলের জন্ম তো 98 সালে। হিন্দু ধর্ম হোক আর ইসলাম ধর্ম হোক, মমতা পার্টি তৈরি করবার পরে জন্মেছেন। বিজেপি নরেন্দ্র মোদী যে পার্টিটার নেতা, সেই পার্টির জন্ম হচ্ছে 1980 সালে। হিন্দু ধর্ম কি 1980 সালে জন্ম নিয়েছে না? তাহলে এরা হঠাৎ ধর্মের ঠেকা নিয়ে নিচ্ছে কেন? যদি এর পাল্লায় কেউ পড়েন তাহলে তাকে জীবনের দাম দিয়ে এর পরিণাম বুঝতে হয়। আমি ওদের মঞ্চে দাঁড়িয়ে এই কথা বলছি। তৃণমূলের বহু লোক আছে যে একবার তারা তৃণমূলের দিকে গেল, একবার তারা বিজেপির দিকে গেল, দুজনে এই মতুয়াদেরকে নিয়ে তাদের জীবন, তাদের ভবিষ্যৎ ছিনিমিনি খেললো কেবলমাত্র ভোটের জন্য। আজকে গোটা মতুয়া সমাজ তারা বিপন্নতার জায়গায় এসে দাঁড়িয়েছে এদের রাজনীতির জন্য। এই কারণে ধর্ম ধর্মের জায়গায় থাকবে, রাজনীতি রাজনীতির জায়গায় থাকবে। আর যারা রাজনীতির লোক বেশি ধর্ম দেখাবে, আপনি বুঝবেন এরা প্রকৃত শয়তান। যারা অতিভক্তি চোরের লক্ষণ বলে না, যে এরা ধার্মিক মানুষ নন, ধার্মিক হলে কাজ করতেন না। এই আবহের মধ্যে থাকা একটা মানুষ
তার মনের মধ্যে ভয়, আতঙ্ক, নিজের অস্তিত্ব নিয়ে, আর অন্য ধর্ম, অন্য গোষ্ঠী, অন্য কমিউনিটির প্রতি ঘৃণা, এর মধ্যে দাঁড়িয়ে একটা মানুষ বিচারবোধ হারিয়ে ফেলে। তার ছেলে মেয়ের শিক্ষার কি দশা, শক্ত সমর্থ ছেলেটার কাজের কি হাল, কৃষির কি অবস্থা, শিল্প কলকারখানা কোথাও কিছু হলো না। আমাদের হসপিটালগুলো গরু চড়ার মাঠ হয়ে যাচ্ছে, ডেড বডি বিক্রি হয়ে যায়। আর শেষ ঘটনা, মুখ্যমন্ত্রীর কনভয় আটকে দিল মানুষ। ডেড বডি নিতে গিয়ে সরকারি হসপিটালে বাড়ির লোক দেখে যে চোখে সেঁটে দিয়েছে তুলসী পাতা। তুলসী পাতা উঠিয়েছে, উঠিয়ে দেখে চোখ নেই। তাহলে আরজি করে শুনলাম ডেড বডি বিক্রি হয়, আর বারাসাতে গিয়ে শুনলাম চোখ বিক্রি হয়ে যাচ্ছে। পশ্চিম বাংলার স্বাস্থ্যের অবস্থা এই, শিক্ষার হাল এই, স্কুল কলেজ সব লাটে উঠে যাওয়ার বন্দোবস্ত হচ্ছে সরকারি ব্যবস্থাপনা। দুর্নীতি, সীমাহীন দুর্নীতির জায়গা গেছে, কাউকে বলে বোঝাতে হবে না। আমি এই জেলাতেও প্রত্যন্ত গ্রামাঞ্চলে ঘুরতে ঘুরতে আমাদের সল্ট লেকের মতো ঝাঁ চকচকে বাড়ি দেখে জিজ্ঞেস করি, এটা কি প্রধানের বাড়ি? বলে হ্যাঁ প্রধানের বাড়ি। কোনটা পঞ্চায়েত সমিতির মেম্বার, কর্মাধ্যক্ষের বাড়ি। এদের বাজারে ছেড়ে দিলে এদের যা শিক্ষাগত যোগ্যতা আছে, 10,000 টাকা রোজগার করবার ক্ষমতা নেই। আজকে দেখবেন গলায় কি বড় শোনাচ্ছেন, একাধিক স্করপিও গাড়ি, জমির পর জমি এরা কিনে ফেলেছে, রিসোর্টের পর রিসোর্টের মালিকেরা হয়ে গিয়েছে, দেদার ফুর্তি করছে জনগণকে এই অবস্থার মধ্যে রেখে। আমরা এটাকে বদলাতে চাই। এই অবস্থা বদলাতে পারা যায়। মানুষের কাছে গিয়ে তারা বলে যে সিপিএম অত শক্তি নেই। আচ্ছা, এই 1 মাস এসআইআর এর ঘটনার মধ্যে মানুষ পড়লেন, অগণিত মানুষ তো সিপিআইএম এর কাছে গেলেন গোটা রাজ্য জুড়ে। তাদের মনে যে সিপিআইএম এর প্রতি এত বিশ্বাস, এত ভালোবাসা, এত আস্থা ছিল, তো আমরাও বুঝিনি। প্রমাণ হলো এ রাজ্যে তৃণমূল আর অদৃশ্য বিজেপি, বিজেপিকে দেখতেই পেল না কোন লোক, না থাকলো বিএলএ, না তাদের থাকলো ক্যাম্প, কিছু সিএ ক্যাম্প করে দিল মানুষকে বোকা বানানোর জন্য। তাহলে মানুষ তো সিপিআইএম কে ভালোবাসে, এটা প্রমাণ হলো এসআইআর এর মধ্যে দিয়ে। শক্তি কি সব পলিটিক্যাল পার্টি কুস্তি করবে, ক্যারাটে শিখবে? শক্তি তো মানুষ। এই মানুষ বিজেপিকে ভোট দিয়েছে বলে বিজেপির শক্তি দেখানোর সুযোগ হচ্ছে। কাল যদি এই মানুষ আমাদেরকে ভোট দেন, তাহলে সিপিআইএম এর শক্তি বাড়বে। আমরা মানুষের কাছে বলছি, দেখুন, বিপদে পড়লে মানুষ শত্রু আর বন্ধু চেনে। এই বিপন্নতা, এই বিপদের মধ্যে আপনি বন্ধু সিপিআইএম কেই বেছেছেন। এই বন্ধুকে আপনার হাত ধরতে সুযোগ দিন। এই বন্ধু আপনার সঙ্গে চলতে চায়, তার সুযোগ আমাদের দিন। আর এই সুযোগ যদি আপনারা দেন, তাহলে এই 26-এর নির্বাচনের মধ্যেই পশ্চিমবাংলার সব থেকে বড় পার্টি সিপিআইএম হবে। তারা পঞ্চায়েত তৈরি করেছিল, তারা এই শিক্ষা ব্যবস্থার পতন ঘটিয়েছিল, তারা গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থা তৈরি করেছিল। আজকে সব তছনছ হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। আমাদের ছেলে মেয়েদের কাছে কি কাজ আছে? আমাদের কাজ আছে টোটো চালানো, কাজ আছে পরিযায়ী শ্রমিক হওয়া, কাজ আছে বিয়ার লটারির দোকান লাগানো। এটা করবার জন্য অনেক লেখাপড়া করবার দরকার হয় না। তাহলে লেখাপড়া করার প্রতি আগ্রহ কমে যাচ্ছে। আর এদের দুর্নীতি, চুরি, সরকারি স্কুলগুলোকে বন্ধ করে দিয়ে বেসরকারি স্কুল, আরএসএস এর স্কুল, তা তৈরি করবার বন্দোবস্ত দুই পার্টি মিলে করছে। আমার শেষ কথা হচ্ছে, বিজেপিকে ভোট দেবেন না। কেন বিজেপিকে ভোট দেবেন? বিজেপি তৃণমূলকে রাখতে চায়, আর তার পাহারাদার হয়ে বিরোধী দলের জায়গাটা রাখতে চায়। ওর প্রজেক্ট হচ্ছে তৃণমূলকে, মমতাকে চোর চিটিংবাজদের রাখো গভর্নমেন্টে, ওরা চালাক, আর যাতে বাম কংগ্রেস না ঢুকতে পারে তার জন্য বিরোধী জায়গাটা নাটক করে, তৃণমূল বিজেপির লড়াই, এই নাটক করে আটকে রেখে দাও যাতে ঢুকতে না পারে। এই বিরোধ নানান রকম টেলিভিশন দেখাচ্ছে।
বিজেপি যদি জিততেই চাইতো তাহলে বাঙালির পরিযায়ী শ্রমিকদের উপর এত অত্যাচার করছে কেন? চারিদিকে এত হেনস্থা কেন? আমাদের ভাষা আমাদের সংস্কৃতি নিয়ে এত হেনস্থা কেন? এগুলোর মধ্যে দিয়ে বাংলায় অসংখ্য বাঙালির মনের মধ্যে ধারণা তৈরি হচ্ছে বিজেপি বাংলা বিরোধী, বাঙালি বিরোধী একটা পার্টি। আর মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন 26 পর্যন্ত আমার বাংলা ভাষা সংস্কৃতি রক্ষার আন্দোলন চলবে। মানে কি বিজেপি গোটা দেশ জুড়ে বাঙালি পেটাবে, তাদের বাংলাদেশে ধাক্কা দিয়ে পাঠানোর চেষ্টা করবে? আর এখানে মমতা বাঙালি অস্মিতা, বাঙালি ভাবাবেগ তাকে তৈরি করে, তাকে জাগিয়ে বাঙালির ভোট একটা রাখবার চেষ্টা করবে। এর মধ্যে থেকে কি বোঝা গেল? যে 6 মাস বাদে গভর্নমেন্ট আসবে এরকম যদি কেউ ভাবে, তাহলে সে এরকম বোকার মতো কাজ করবে। বিজেপির মতো একটা ধূর্ত শিয়ালের মতো পার্টি এরকম ভুল তো সে করতো না। তাহলে তার আসল উদ্দেশ্য কি? উদ্দেশ্য একটাই, আরএসএস যেটা বিজেপিকে চালাচ্ছে তৃণমূলকেও চালাচ্ছে। এই আরএসএস আর দিল্লিওয়ালা বিজেপির নেতারা তারা জানে এখানকার বিজেপি নাবালক, এখানকার বিজেপি হাঁটতে পারে না। তার জন্য তৃণমূল তার দ্বিতীয় সন্তান, আরএসএস এর দ্বিতীয় সন্তান প্রথম সন্তানকে ঠিক রাখবার দায়িত্ব নিয়েছে। আগে মুকুল রায়কে পাঠিয়েছিল আর এখন শুভেন্দু অধিকারীকে পাঠিয়েছে। তাহলে এই দুটোকে রাখবার দায়িত্ব আরএসএস এর। প্রথম সন্তান বিজেপি পারবে না, তাহলে বিজেপি যদি না পারে তাহলে দ্বিতীয় সন্তান তৃণমূল ওখানে থাক, আর নাটকবাজির মধ্যে দিয়ে বিরোধী জায়গাটা বিজেপি থাক। এই তো পরিকল্পনা। আমরা মানুষের কাছে বলছি আমরা শিক্ষা ব্যবস্থা বদলে দেব, আমরা এই কর্মসংস্থানের এই আজকের করুণ চেহারা বদলে দেব। আমাদের এখানে পিছিয়ে পড়তে পড়তে যেখানে গেছি, সিপিআইএম এর একটা সরকার চালায় কেরালা, এখানে চা বাগানের শ্রমিকরা কত টাকা ডেইলি ওয়েজ পায়? হিসেব করলে দাঁড়াবে সেটা 200 টাকার মতো। সমস্ত ফ্যাসিলিটি গুলো যদি যোগ দেওয়া যায়, তার রেশন, তার থাকার জায়গা হয়তো 6-4 টাকার মতো। কেরালাতে একজন ডেইলি লেবারের রোজগার হচ্ছে মাসে দিনে 800 টাকা, 4 দিন ছুটি বাদ দিলে 21,000 টাকা রোজগার। গরিব গুরব পরিবারে যদি 2-3 কাজ করে তাহলে তার রোজগার গিয়ে দাঁড়ায় 50,000-এর উপরে। এখানে মমতা বন্দ্যোপাধ্যায় লোককে গরিব বানাচ্ছে, মূর্খ বানাচ্ছে, তাদের পড়াশোনার অধিকার কেড়ে নিচ্ছে, কেউ চাকরি চাইবে না। এই গরিব মানুষকে বলবে আমি 1,000 দিলাম এবারের ভোটে, সামনের বারের ভোটে 2,000 টাকা দিলাম। আরে 2,000 টাকা দিয়ে 3 জনের টাকা ঢোকাও না একটা বাড়িতে, 6,000 ঢোকে। আরো সব মেলাও, মিলিয়ে 8,000। তাতে কি যাবে আসবে? ও তো একজন 21,000 টাকা রোজগার করতে পারতো, 2-3 কাজ করলে তো 60,000 টাকার উপরে রোজগার করতে পারতো। তাহলে সেই অধিকারটা তুমি কেড়ে নিয়েছো, মানুষকে গরিব বানিয়ে তার সামনে গাজর ঝোলাচ্ছ, ভিক্ষা দিচ্ছ। কোন মানুষ ভিক্ষার টাকাতে বেঁচে থাকে না, তার অধিকার হক সেটাকে প্রতিষ্ঠিত করবার লড়াই। বাংলাকে বদলে দেওয়া যায়। আপনি একবার সিপিআইএম কে আবার আপনার সাথী করবার সুযোগ দিন, তাহলে বাংলা বদলে যাবে। আর এই বার্তা নিয়েই তুফানগঞ্জ থেকে শুরু হয়েছে 29 তারিখ, 17 তারিখ কলকাতার উপকণ্ঠে কামারহাটি, সেখানে গিয়ে আমরা শেষ করব। 26-এর নতুন ইতিহাস লেখবার জন্য এই যাত্রা শহর গ্রাম শহরতলির হাজারে লাখে মানুষের মধ্যে যাচ্ছে। আপনাদের এই মহতি এই উদ্যোগের সঙ্গে সামিল হওয়ার জন্য আমরা পার্টির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আমার কথা এখানে শেষ করলাম। ইনকলাব জিন্দাবাদ। ধন্যবাদ আমাদের জেলার পক্ষ থেকে। এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের পার্টি রাজ্য কমিটির অন্যতম সদস্য এবং কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য কমরেড মীনাক্ষী মুখার্জি। আমি কমরেড মীনাক্ষী মুখার্জিকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। সাথী সভাপতি মঞ্চে উপস্থিত আছেন আমাদের পার্টির নেতারা, এবং আপনারা।
যখন ওই আরজিকরের মেয়েটা ধর্ষিতা হয়ে খুন হয়ে গেল, আমরা যখন ওখানে প্রথম বসলাম, তারপরে ভাঙচুর হলো, তারপরে আমাদের নামে নোটিশ বেরোলো, সমন বেরোলো, জিজ্ঞাসাবাদ হলো, আটকে রাখলো, জেল দিল। তার কিছুদিন পরে আবার 1 মাস ওখানে বসা। ওই যে পিছনের সারিতে দেখছেন আমাদের বসে আছেন কমরেডরা। আমরা ওই একটা সময় 10টা দিন গোটা রাজ্যে আমরা ঘুরছিলাম। তারা বলছিল, যখন আমরা পাড়ার মোড়ে, মাঠে, হাটে, ঘাটে যখন আমরা যাচ্ছিলাম, তখন এমনি একদিন একটা বয়স্ক ভদ্র মহিলা আমাদেরকে বলছে, কি হবে গো, কেউ ধরা পড়বে না নাকি? বলতে বলতেই বললো যে সব শেষ হয়ে গেল। ধানের ঘলটা সমেত বিক্রি করে, আলুর অভাবে বিক্রি। আপনারা সব মাছের খাবার বানান, হেমদা বানান। এখানে মাছের চাষও আছে, খেতেও চাষ আছে। ফসলের যখন দাম পাওয়া যায় না, গোডাউনে রাখার জায়গা নেই, সরকার কিনছে না, গরিব চাষিরা সন্ধ্যাবেলায় চায়ের দোকানে, পাড়ার মোড়ে দাঁড়িয়ে বলছে সব শেষ হয়ে গেল। দোকান বাজার হাটগুলোতে গেলে বিক্রি বাট্টা কেমন গো, ভালো না, সব শেষ করে দিল। বেকার ছেলে মেয়েদের চাকরি, মাসের পর মাস একটা করে হাইকোর্টে নোটিশ বেরোচ্ছে, আর বলছে কালকে এর চাকরি চলে গেল, পরশু ওর চাকরি চলে গেল, কালকে ওকে সব পয়সা ফেরত দিতে হবে, ওকে সুদ সমেত ফেরত দিতে হবে, ওর জেল হবে, ওকে ফিরে পরীক্ষা দিতে হবে। ফিরে পরীক্ষা দিলেও আবার কি করে কি হবে কে জানে। 2-3 দিন আগে একজন একদম একটা তরতাজা যুব ছেলে, তার 2 দিন আগে তার মেয়ে হয়েছে, ফোন করে কাঁদছে, আর কাঁদতে কাঁদতে বলছে দিদি সব শেষ হয়ে গেল। এই পশ্চিমবঙ্গের মারা যদি হাই হতাশ করে বলে যে সব শেষ হয়ে গেল, এই পশ্চিমবঙ্গের চাষিরা যদি বলে যে সব শেষ হয়ে গেল, এই পশ্চিমবঙ্গের দোকান, হাটের, বাজার ব্যবসায়ীরা যদি বলে সব শেষ হয়ে গেল, এই পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীরা যদি হা হতাশ করে কাঁদতে কাঁদতে চাকরি না পেয়ে মেধার ভিত্তিতে তারা যদি বলে যে সব শেষ হয়ে গেল, তাহলে পশ্চিমবঙ্গের আর কিছু বেঁচে থাকলো? তাহলে যে পশ্চিমবঙ্গটা থাকলো, সেই পশ্চিমবঙ্গে তো শ্মশানে শান্তি। করে নাও মারামারি, ধুষোধুষি, লড়াই, ঝামেলা, মারপিট। মারপিটে পাচ্ছ না, পুলিশকে নামিয়ে দাও সামনে, দেখো কেমন পিটিয়ে পিঠের চামড়া তুলে দেয় ওরা। এক অংশের পুলিশ পার্টি অফিসটাকে, মানে থানাটাকে বানিয়ে নিচ্ছে তৃণমূলের পার্টি অফিস, আর ঘুষের মাল খেয়ে খেয়ে নিজেরা নিজেদেরকে এলাকার বেতাজ বাদশা বলে মনে করছে এক অংশের পুলিশ। এলাকার মোড়ে মাথায় দাঁড়িয়ে এক অংশের সিভিকরা ভাবছে যে আমরা তো এদের উপরওয়ালা, আমাদেরকে ছেড়ে দিয়েছে চোরে খা, যাকে পারো দাঁড় করাও। পিকআপ বালা, টোটো চালক, মোটরসাইকেল চালাচ্ছে, কারো নিস্তার নেই, सबका जीना हराम करके रख दिया। এই নীল পোশাক পরা আমাদের বাড়ির ছেলে মেয়ে সিভিক হয়েছে। এই পশ্চিমবঙ্গটাতে নতুন দিনের আলো কোন দিক থেকে আসবে? আমরা আমাদের পার্টির বাংলা বাঁচাও যাত্রা থেকে আমরা স্পষ্ট করে কথা বলতে চাইছি, যারা নিজেদের ঘাম ফেলছে এই মাটিতে, যারা নিজেদের শরীর, নিজেদের পরিশ্রম, নিজেদের গতর দিয়ে এই গোটা পশ্চিমবঙ্গের সরকারি কোষাগারে টাকার যোগান দিচ্ছে, খেতে কাজ করুক, কলে কাজ করুক, নিজের ছোট দোকানে কাজ করুক, যারা প্রতিটা দিন নিজেরা ট্যাক্সের টাকার মাধ্যমে সরকারের কোষাগারে টাকা ভরছে, তারা, এরা যদি সবাই না বাঁচে, আর এদেরকে বাঁচানোর জন্য যদি রাজনীতিটা না পাল্টায়, এ পশ্চিমবঙ্গ বাঁচতে পারে না পশ্চিমবঙ্গ। তাই আমরা আমাদের পার্টির পক্ষ থেকে এই রাজনীতিটার বদল ঘটাতে চাইছি। কোন সা রাজনীতি? जो राजनीति
मेहनतकश आदमियों का ऊपर बुलडोजर चलवाना चाहते हैं। কারা পরিশ্রম, কারা খেটে খাওয়া? এখানকার যত আদিবাসী মানুষেরা আছেন, খেটে খান না লুটে খান, নিচের তলার মানুষ, জল জমি জঙ্গলের অধিকারী যে সমস্ত মানুষেরা আছে, তারা আজকে তাদের জমি বিয়ানাকে পকেটে ভরে নিয়ে এর জমি ওর নামে, ওর জমি তার নামে, তার জমি তাকে বেচে দিচ্ছে। গরিব মানুষ, তপশিলি উপজাতি, আদিবাসী, শিডিউল ট্রাইব সার্টিফিকেট বানাতে চান? পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সরকারের রাজত্বে এই গোটা পশ্চিমবঙ্গে যারা তপশিলি আদিবাসী উপজাতি নয়, আদিবাসী নয়, এসটি নয়, তারা এসটি ক্যাটাগরিতে নিজেদের জাল সার্টিফিকেট বানিয়ে নিয়েছে। নতুন করে লড়াই শুরু হচ্ছে, লাগিয়ে দিচ্ছে লাখ 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 করে। आदिवासीদের हॉस्टलগুলো बंद हो पड़ा है। आदिवासियों का खेल कूद करने वाला वो जो मैदान, वहां पर नहीं जा रहा है वो लोग। आदिवासीদের জন্য জমি, সেই জমির দায়িত্ব সরকার নেবে না। আদিবাসীদের জন্য যে টাকা ফান্ডিং হচ্ছে, যে টাকা তাদের জন্য বরাদ্দ হচ্ছে, সেই টাকা তাদের জন্য, তাদের বাথরুম, তাদের কমিউনিটি, তাদের শিক্ষা দীক্ষা, তাদের হোস্টেল, তাদের উচ্চ শিক্ষার জন্য, তাদের ওয়েলফেয়ারের জন্য না, সেখানে খরচ হবে না। শুধু বোর্ড হবে, বোর্ড, আদিবাসী ওয়েলফেয়ার বোর্ড হবে। আদিবাসীদের মধ্যে ভাগ হবে, তাদের ভাষা, তাদের সংস্কৃতি, এসবের জন্য আলাদা করে হবে। আর ভোটের সময় মাঝে মধ্যে বিজেপি চলে আসবে আর আদিবাসীদের বাড়িতে বসবে আর ডাল চচ্চড়ি ভাত খেয়ে চলে যাবে আর বলবে যে ये सरकार आदिवासी लोगों के लिए है। আর সরকারি জায়গা বন্ধ হয়ে যাবে, সরকারি স্কুলের গেটে তালা পড়ে যাবে, সরকারি চাকরি থাকবে না, রেল, बीएसएनएल सब बंद हो जाए। अरे भाई, अगर सरकारी जगह बंद हो जाएगा तो शेड्यूल ट्राइब के लिए आरक्षण कहाँ मिलेगा? কোথায় পাবে রিজার্ভেশন? কেন রিজার্ভেশন হয়েছিল? কেন? যাতে এই পিছিয়ে পড়া আদিবাসী, শিডিউল ট্রাইব এরা যাতে সমাজের মূল স্রোতে ফিরে আসতে পারে। আমরা ওই রাজনীতিটাকে বদল করতে চাইছি, যে রাজনীতিটা আদিবাসীদেরকে আবার আদিবাসীদের ওই বনে জঙ্গলে পাঠিয়ে দিতে চাইছে। আমরা বলছি তাদের জল জমি জঙ্গলের অধিকার থাকবে, কিন্তু তাদের সামনে সারিতে দাঁড়িয়ে মাথা উঁচু করে নিজেদের গোটা কমিউনিটিকে এই ভারতবর্ষ গড়ার কাজে তারা নিজেদেরকে নিয়োজিত করবে। তার লড়াই চলছে, তার রাজনীতি চলছে। नहीं पूछिएगा सवाल तृणमूल से कि क्यों बोले थे झूठा बात आप कि वकफ नहीं भागते हो, भागते হবে না वकफ নিয়ে। আমি আছি, वकफ কিছু হবে না। কে বলেছিল? এই वकफ নিয়ে পশ্চিমবঙ্গের মাটিতে মার দাঙ্গা হয়ে গেল। এই वकफ নিয়ে পশ্চিমবঙ্গের মাটিতে মিছিল হলো, সেই মিছিল থেকে ঢিল ফাবড় হলো, ঢিল ফাবড় থেকে সেই মিছিল পাল্টা মিছিল, এর বাড়িতে ওরা আগুন দিল, ওদের বাড়িতে ওরা আগুন দিল, তাদের বাড়ি ওরা ভেঙে দিল, ওদের বাড়ি তারা ভেঙে দিল, বাপ বেটা লাশ পড়ে গেল, গোটা এলাকা জ্বালিয়ে দিল। वकफ নিয়ে কি হলো পশ্চিমবঙ্গে জানি না আমরা? শমশেরগঞ্জ, ধুলিয়ান ভুলে যাচ্ছি, গোবিন্দ দাসদের পরিবার ভুলে যাচ্ছি। তিনটে লাশ পড়ে গেল দুটো দিনের অন্তরে। কি বলেছিল রাজ্যের সরকার, তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার? কি বললো? বললো ওয়াকফ নিয়ে আন্দোলন করার দরকার নেই, ওয়াকফের জমি আছে আর আমি আছি। ওয়াকফ নিয়ে যদি আন্দোলন করতেই হয় তাহলে পশ্চিমবঙ্গে করা যাবে না। কেন? পশ্চিমবঙ্গটা ওর বাবার সম্পত্তি। পশ্চিমবঙ্গে ওয়াকফ নিয়ে আন্দোলন না করে দিল্লিতে গিয়ে আন্দোলন করতে হবে। আর দিল্লি সরকারটা ওয়াকফের তালিকা তৈরি করে সেই ওয়াকফের নামে মানুষকে ফিরে ভিটে মাটি ছাড়ার মাধ্যমে তাদেরকে জমি ইয়ে করে তাদেরকে ধর্মের নামে ফিরে ভয় দেখানোর চেষ্টা করলো। আজ যখন গোটা পশ্চিমবঙ্গের গরিব খেটে খাওয়া মেহনতি মানুষ প্লাস্টিকে নিজেদের অস্তিত্ব নিয়ে ঘুরে বেড়াচ্ছে, पॉलीथीन, हिंदी तो बोलता है चिमकी में, गांव के तरफ बोलता है चिकचिकी में। एक प्लास्टिक का पैकेट में पश्चिम बंगाल का जनता, गरीब मानुष
নিজের অস্তিত্ব নিয়ে ঘুরে বেড়াচ্ছে। একটা আধার কার্ড, একটা ভোটার কার্ড, 2002 এর ভোটার লিস্টের জেরক্স, বাপের নাম, নিজের জমির তালিকা, নিজের ছবি আর একটা ফর্ম নিয়ে এর বাড়ি ওর বাড়ি তার বাড়ি এই অফিস ওই অফিস ঘুরে বেড়াচ্ছে, বলছে আমার নামটা রেখে দাও। যখন সব মানুষ উদ্বিগ্ন, যখন সব মানুষ আতঙ্কিত, যখন সব মানুষ ভাবছে যে আমার এসআইআর এর নামটা থাকবে কিনা, তখন নতুন ফান্ডা তৃণমূল কংগ্রেসের সরকার যে বলেছিল ওয়াকফ নিয়ে চিন্তা করতে হবে না, ওয়াকফ নিয়ে আন্দোলন করতে হবে না, ওয়াকফের সম্পত্তি আছে আর আমি আছি, সে চুপি সারে পশ্চিমবঙ্গের কম্পিউটারে পোর্টালে পশ্চিমবঙ্গের ওয়াকফের সম্পত্তি তুলতে লাগলো, লিস্ট বানাতে থাকলো। ফাজলামি চলছে, ধাঁধলিগিরি চলছে। এই ওয়াকফের নামে পশ্চিমবঙ্গের মাটিতে হিন্দু মুসলমানের দাঙ্গাতে রক্ত পড়েছে। দিল্লির বিজেপি সরকার, পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সরকার এই ওয়াকফ নিয়ে, এনআরসি নিয়ে, এসআইআর নিয়ে প্রত্যেকটা দিন মানুষকে নিজের ভিটে মাটি থেকে উচ্ছেদ করবে। তার ধর্ম, তার সংস্কৃতি, তার ভাষা আজকে কেউ সুরক্ষিত নয়, এরকম একটা আবহ তৈরি করছে। আর সেখানে দাঁড়িয়ে গোপনে চুপি সারে ওয়াকফের সম্পত্তির তালিকা তৈরি করে ফেললো তৃণমূল কংগ্রেসের সরকার। তৃণমূল কংগ্রেসের গরিব খেটে খাওয়া মেহনতি কর্মী যারা আছে, আমরা তাদের কাছে প্রশ্ন করতে চাইছি, ये समावेश खत्म होगा, अपना पार्टी ऑफिस जाइए, एक कप चा নিন, আর যদি কলেজে দম আছে তৃণমূলের নেতাদেরকে গিয়ে কর্মীরা জিজ্ঞেস করুন যে মানুষকে ধোকা দিয়ে লুকিয়ে চুপি সারে ওয়াকফের তালিকা কেন করলে? বুক বাজিয়ে তো বলেছিলে যে কিচ্ছু হবে না। আমরা বলছি পার্টি অফিসে গিয়ে তৃণমূলের কর্মীদের একটা প্রশ্ন করার কোনো অধিকার নেই। যদি থাকতো তাহলে আরজি করার পর এরা রাস্তায় বেরোতো আর এদের জনপ্রতিনিধিরা বলতো যে না, রেপ আর ধর্ষণ ঠিক হয়নি। 5,04,682টা উত্তর দিনাজপুরের জব কার্ড 3 বছর ধরে 300টা দিন 260 টাকা করে ফালতু পড়ে আছে, কাজ হচ্ছে না। কেন? তৃণমূল লুটমার করে খেয়ে নিয়েছে, তাই কাজ হচ্ছে না। মাস্টার রোলের মিথ্যে কাগজ করেছে, পঞ্চায়েতের সুপারভাইজার আসবে বলে বলে গেছিল, রাত ভর জেগে 1000 জনের মাস্টার রোলের কাগজ তৈরি হয়েছে। এটির ছাপ নিয়েছে, ফোন করেছে, ওকে বলেছে ফোন করেছে তোর সইটা আমি মেরে দিচ্ছি। লুট করেছে, দুর্নীতি করেছে। 5,04,682টা জব কার্ড 3 বছরে 300টা দিন 260 টাকা করে বাড়িতে গিয়ে ক্যালকুলেটর করে হিসাব করে নিন কত টাকা উত্তর দিনাজপুরে এই 3 বছরে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের চুরির জন্য বিজেপি সরকার আটকে রেখে দিল। আরে চুরি করলো তৃণমূল, সাজা পেল পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েগুলো 100 দিনের কাজে। এই রাজনীতির বদল হওয়া উচিত কি উচিত নয়? उचित की उचित नয়। 7 गोटी में था मनरेगा का 100 दिन का काम का चोरी पकड़ने के लिए 7 गोटी में था। दिल्ली से हवाई जहाज का टिकट खरीद के अपना बाप का पैसा से टिकट नहीं खरीदा था, भारत सरकार का पैसा से और पंचायत दफ्तरेर पैसा से तारा टिकट काटिए এসেছিল। এসেছে 5 স্টার হোটেলে থেকেছে, খেয়েছে, গেছে, পশ্চিমবঙ্গে ঘুরেছে, ফিরে চলে গেছে। বিজেপি কর্মীদেরকে প্রশ্ন করতে চাইছি, তৃণমূলকে টাইট দিতে চেয়েছিল তো ভাই, তাই তো বিজেপি ঝান্ডা ধরেছিলেন। এ পশ্চিমবঙ্গে তো এই দাঙ্গাবাজের পার্টিটার একটা পা রাখার দম ছিল না জ্যোতিবাবুদের লাল বাংলাতে। এ বিজেপি রে আরএসএস এর দাঙ্গাবাজ পার্টিটার একটা পা রাখার হিম্মত ছিল না যতদিন লাল ঝান্ডার সরকার বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার ছিল। क्योंकि लाल झंडा वाला सीना तान कर बोल सकते थे कि दंगाबाजरा যদি দঙ্গা করতে আসে প্রথমে গুলিটা তার কপালে করো, বাকিটা দেখে নেব। আছে ওই হিম্মত তৃণমূল কংগ্রেসের পার্টিটার? তাই তৃণমূলকে টাইট দিতে কিছু মানুষ ভাবলে
কাজটা শক্ত করি। বিজেপির কর্মীদেরকে প্রশ্ন করছি, ভাই সময় আছে, যাও তোমাদের রাজ্য নেতাদেরকে গিয়ে জিজ্ঞেস করো যে 7টা টিম দিল্লি থেকে এলো, পঞ্চায়েতের পয়সায় খেলো দিলো, হাওয়াই জাহাজের টিকিটে এলো, 5 স্টার হোটেলে থাকলো, একটা তৃণমূল নেতা, একটা তৃণমূলের প্রধান, একটা তৃণমূলের চোর পঞ্চায়েতের মেম্বার, একটা তৃণমূলের 100 দিনের কাজের টাকার চোর পঞ্চায়েতের কোন একটা স্টাফের নামে একটা এফআইআর দেখাও তো, যে এফআইআর করেছো, জেল কাটিয়েছো। বিজেপির কর্মীদের কাছে আমাদের প্রশ্ন, যাও গিয়ে জিজ্ঞেস করো। পশ্চিমবঙ্গ থেকে 70 লাখের বেশি পরিযায়ী শ্রমিকরা বাইরের রাজ্যে শুধুমাত্র 2 পয়সা ইনকামের জন্য গেছে, রোজগারের জন্য। কেন বাংলায় কথা বললে মার খেতে হবে? কেন কেন মার খেতে হবে? হেমতাবাদ বিধানসভাতে যারা আছেন, এই এলাকাতে যারা আছেন, সেখানে যারা বিজেপি কর্মীরা আছেন, এই চোর লুটেরা গুন্ডা রাজ তৃণমূলকে টাইট দেওয়ার জন্য বিজেপির হাতকে শক্ত করার চেষ্টা করেছেন। আমরা তাদেরকে জিজ্ঞেস করছি, কেন মার খেতে হবে বাংলা ভাষায় কথা বলতে গেলে? জান গিয়ে জিজ্ঞেস করুন রাজ্য নেতাদেরকে, তৃণমূলের সঙ্গে কিসের পীড়িতের সম্পর্ক গো তোমাদের? যে অনুব্রতটা গরু পাচার করে আজকে পশ্চিমবঙ্গের বাজারে ঘুরে বেড়াচ্ছে যে বেল পেয়ে, তৃণমূলের সঙ্গে তোমাদের কিসের পীড়িতের সম্পর্ক? যে চাকরি বিক্রি করে পার্থ চ্যাটার্জি ফিরে বেলে বাইরে ঘুরে বেড়াচ্ছে, তৃণমূলের সঙ্গে সিবিআই এর মারফত বিজেপির কিসের পীড়িতের সম্পর্ক? যে कोयला चोर सरकारी भाईपोटा सीना तान के पश्चिम बंगाल के जमीन पर घूम रहा है, बीजेपीর সঙ্গে বিজেপির রাজ্য নেতাদের, কেন্দ্রের নেতাদের তৃণমূলের সঙ্গে কিসের বাধ্যবাধকতা? যে চাল চোর জ্যোতিপ্রিয় মল্লিক এখনো পশ্চিমবঙ্গের বাইরে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, কিসের বাধ্যবাধকতা? আছে করে ডাক্তার মেয়েটা নিজের ডাক্তারখানাতে রেপ হয়ে খুন হয়ে গেল, অথচ সেই মেয়েটার যারা খুনি, যারা রেপিস্ট, যারা মার্ডারার, যারা দুর্নীতি করলো, যারা ওষুধ বেচে দিল, যারা হসপিটালে দুর্নীতি করলো, যারা স্টাफ নিয়োগে দুর্নীতি করলো, यहाँ तक के जो लोग मुर्दा घर का लाश भी बेच दिया था और मृत মানুষের সঙ্গে সহবাস করিয়ে খারাপ নোংরা ফিল্মে ভিডিও বানিয়ে বেচে দিল, তাদের সঙ্গে কিসের পীড়িতের সম্পর্ক? যে আর্জি করার মেয়েটা দোষীদেরকে শাস্তি দিয়ে তোমরা এটা প্রমাণ করলে না যে তৃণমূলকে তোমরা জল খাওয়াতে পারো। বিজেপির কর্মীদেরকে জিজ্ঞেস করছি, ভাই আপনাদেরকে জিজ্ঞেস করছি, তৃণমূলের সঙ্গে আপনাদের রাজ্য নেতাদের কিসের পীড়িতের সম্পর্ক? যে আরজি করের মা বাপটার সঙ্গে 2 মিনিটের জন্য অমিত শাহ দেখা করাতে পারলেন না? 2 দিন পশ্চিমবঙ্গে মিটিং করে ঘুরে বেড়ালো আর মা বাপটা গাড়ির পিছনে পিছনে দৌড়ালো, 2 মিনিট দেখা করলো না। দিল্লি গেল, প্রধানমন্ত্রী একটা বার দেখা করলো না। আজ রাজনীতি করছো, আজ এই রাজনীতিতে 100 দিনের কাজের কথা আছে, এই রাজনীতিতে আবাসের ঘরের কথা আছে, এই রাজনীতিতে গোটা হেমতাবাদের, গোটা উত্তর দিনাজপুরের লাখ লাখ পরিযায়ী শ্রমিক বাইরের রাজ্যে পড়ে আছে, তাদের একটা স্বাস্থ্যের কার্ড নেই, তাদের একটা রেশনের কার্ড নেই, যা অবিলম্বে অনায়াসে রাজ্য সরকার তাদেরকে একটা স্বাস্থ্যের কার্ড দিতে পারে, যে রোগ বিসুখ অসুখ জ্বালা হলে তুমি ওখানে ডাক্তার দেখাবে, এখানে তো তোমাকে আমি স্বাস্থ্য সাথী দিই, ওই পয়সাটাও তোমাকে আমি ওখানে দেবো। বিজেপির কর্মীদের কাছে আমাদের প্রশ্ন, এই যে লাখ লাখ ছেলে মেয়ে পশ্চিমবঙ্গের বাইরে পড়ে আছে, তাদেরকে রেশনের জন্য কেন লাইনে দাঁড়াতে হবে? আর কেন তৃণমূলের কর্মীরা নিজেদের পার্টিতে এটা ভেতরে বলার জায়গা নেই যে যারা পরিযায়ী শ্রমিক বাইরে পড়ে আছে? এখন তো আধার কার্ডের সঙ্গে লিংক হয়, আগে তো বুড়ো আঙুলের ছাপ লাগে তবে গিয়ে তো রেশন পাওয়া যায়। তাহলে যে বাইরে পরিযায়ী শ্রমিক হয়ে যে ছেলেটা পড়ে আছে, সে যদি সেখানে আঙুলের ছাপ দিয়ে 5 কিলো চাল নেয়, কার বাবা কতটা চলে গেল? সোচ কা জরুরত है। অথচ ওদের ইনকামের পয়সাতে হেমতাবাদের বাজারে জান আছে, ওদের রোজগারের, ওদের ইনকামের পয়সাতেই ওটা উত্তর দিনাজপুরের বাজারে জান আছে। ওরা যদি 20,000 টাকা 10,000 টাকা ইনকাম করে, তাহলে 5,000 টাকা ওখানে রেখে বাকি টাকাটা পশ্চিমবঙ্গে পাঠিয়ে দেয়।
তবে পশ্চিমবঙ্গে তাদের পরিবার একটা কাপড় কিনছে, চাল কিনছে, ডাল কিনছে, আটা কিনছে, ওষুধ কিনছে, মোবাইল রিচার্জ করছে। তাহলে যাদের পয়সাতে পশ্চিমবঙ্গের রাজ্যের বাজারে একটা জান আছে, তাদের প্রতি পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের একটা বাধ্যবাধকতা, দায়বদ্ধতা থাকবে না? क्या गलत मांग नहीं है हम लोग? क्या नाजायज डिमांड किए हैं? আজকে যেটা দাবি করছি, আপনাদেরকে আমাদের সব কমরেডের দিক থেকে ওদিক পর্যন্ত সবাইকে সাথে নিয়ে বলছি, বুক ঠুকে বলছি, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে সবাইকে বলছি, আজ যেগুলো মঞ্চে দাঁড়িয়ে বলছি এগুলো কেন করলো না? লাল ঝান্ডার প্রতি সাধারণ মানুষের আশীর্বাদ থাকলে 2026-এ পশ্চিমবঙ্গে লাল ঝান্ডার সরকার এই কাজগুলোই করে দেখাবে। কাউকে দাবি করতে হবে না, তার জন্য ব্লুপ্রিন্ট তৈরি করছি আমরা। উপর থেকে স্প্রে করে বাংলা বাঁচবে না, বাংলার মাটিকে বাঁচাতে হবে, আর মাটিতে ঘাম ফেলা মানুষকে বাঁচাতে হবে। তাই বাংলার মানুষকে বাঁচানোর জন্য আপনাদেরকে নিজেদের বুথে দাঁড়াতে হবে। এই বাংলাকে বাঁচাতে গেলে নিজেদের পাড়াতে দাঁড়াতে হবে, এই বাংলাকে বাঁচাতে গেলে নিজেদের গায়ে দাঁড়াতে হবে। আর বাংলাকে বাঁচাতে গেলে যদি লাল ঝান্ডা হাতে তুলে নেবার পর কোনো কর্মী আক্রান্ত হয়, লাল ঝান্ডা তার প্রতি দায়িত্ব আছে। পঞ্চায়েতের ভোটে একটা কথা বলেছিলাম, যে কথাতে নমিনেশন করতে গিয়ে আমাদের কমরেডদেরকে খুন করেছিল চোপড়াতে, মুর্শিদাবাদে, বর্ধমানে নমিনেশন উইথড্র করিয়েছিল, ভোট লুট করেছিল। আজও সেই একই কথা লাল ঝান্ডার তরফ থেকে আমরা বলতে চাই। এই ওন্নাটা যতদিন দোকানে ঝুলছিল ততদিনের দাম 150 টাকা ছিল। এই ওন্নাটা যখন গায়ে উঠে যায় তখন এর দাম আর 150 টাকা থাকে না, এর দাম আর আমার জানের আর আমার মানের দাম এক হয়। বাংলাকে বাঁচাতে লাল ঝান্ডা, বাংলাকে বাঁচাতে লাল ঝান্ডা হাতে তুলে, বাংলার খেটে খাওয়া মেহনতি মানুষকে বাঁচাতে লাল ঝান্ডা হাতে তুলে, যে কর্মী নিজের বুথে, নিজের পাড়াতে, নিজের ওয়ার্ডে দাঁড়াবে, সেই কর্মীর জীবনের দাম আর আমার জানমালের দাম এক হবে। লাল ঝান্ডা নিজের সব কর্মীর পাশে দাঁড়াবে। তাই বাংলা বাঁচাতে সব কর্মীদেরকে বুথে দাঁড়ানোর আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। ইনকালাব জিন্দাবাদ, লাল ঝান্ডা জিন্দাবাদ। ধন্যবাদ।